আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাবেক মন্ত্রী আনিসুল হকের ৩ ব্যাংকে ২১ কোটি টাকার সন্ধান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ ব্যাংকে ২১ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর জানাবো, এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল। চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডির দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসি সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে তাদের সমস্ত বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। জানাবো, আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, অর্থনৈতিক ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ দিন দিনই বাড়ছে। কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে। এটা এখন সহযোগিতা এবং প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার। আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIIS এর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডাররা। সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডারের কয়েকশত কর্মকর্তা। রোববার ২২শে ডিসেম্বর বেলা ১১টার পর সচিবালয়ের ৩ নম্বর ভবনের সামনে জড়ো হন তারা। এদিকে টিউশন ফি ছাড়াই সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশিদের জন্য। উচ্চশিক্ষার জন্য অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায়। এর মধ্যে অন্যতম দেশ সুইডেন। বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে দেশটিতে। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ দেয় সুইডেন। দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। সুইডিশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালের আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশ সহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫শে ফেব্রুয়ারি ২০২৫। এবং সর্বশেষ জানাবো, হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার ২৩শে ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার ২২শে ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক মন্ত্রী আনিসুল হকের ৩ ব্যাংকে ২১ কোটি টাকার সন্ধান। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ ব্যাংকে ১৬ অ্যাকাউন্টে মোট ২১ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার মধ্যে ইতিমধ্যেই ফ্রিজ হওয়া রয়েছে এই অ্যাকাউন্টগুলো। রোববার ২২শে ডিসেম্বর দুদকের সূত্র থেকে সব তথ্য জানা গেছে। আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখায় ৬টি হিসাব ফিক্সড ডিপোজিটে রাখা আছে ৫ কোটি টাকা এবং অন্য এক হিসেবে এসবি গোল্ডেন বেনিফিটস হিসেবে ৫০,৮১,০০০ টাকার তথ্য পেয়েছে দুদক। এ বিষয়ে ব্র্যাক ব্যাংক এর সূত্র থেকে জানা যায়, আনিসুল হকের গোল্ডেন ফিক্সড ডিপোজিট হিসাব নম্বর ১৫০৭৩০১৫২৮৮২৪০০৬ ১ কোটি টাকা, হিসাব নম্বর ১৫০৭৩০১৫২৮৮২৪০০৫, হিসাব নম্বর ১৫০৭৩০১৫২৮৮২৪০০৩ এবং হিসাব নম্বর ১৫০৭৩০১৫২৮৮২৪৪০০৪।
এ গোল্ডেন ফিক্সড ডিপোজিট হিসাবে ১ কোটি টাকা করে মোট ৩ কোটি টাকা জমা পাওয়া গেছে। আর ব্র্যাক ব্যাংকের বনানী শাখার হিসাব নম্বর ১৫০৭৩০১৫২৮৮২৪০০১-এ SBA SEC গোল্ডেন বেনিফিটস ৫০,৮১,৬৯৭ টাকা, হিসাব নম্বর ১৫০৭৩০১৫২৮৮২৪০০১-এ ফিক্সড ডিপোজিট প্লাসে রয়েছে ৫০ লক্ষ টাকা এবং আরেকটি হিসাব নম্বরে রয়েছে ৫০ লক্ষ টাকা। অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ৯টি হিসাবে রয়েছে ১৫,১১,৮৩,০০০ টাকা। অন্যদিকে চার্টার্ড ব্যাংক মতিঝিল শাখায় আনিসুল হকের ৩টি ব্যাংক হিসাব যথাক্রমে ৪,১৩,১৩,০০০, ২৬,৮৬,০৮০ এবং ৮৪,২৮,০০০ টাকা জমার তথ্য পাওয়া গেছে। সব মিলে ৩টি ব্যাংকে আনিসুল হক এবং তার পরিবারের নামে ২১ কোটি টাকার অনুসন্ধানের তথ্য পেয়েছে দুদক। এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল। চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। সে সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। রোববার ২২ ডিসেম্বর নির্বাচন কমিশনের আওতায় এনআইডির মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির এসব তথ্য জানান। তিনি বলেছেন, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি, যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অন্যতম। এস.এম. হুমায়ুন কবির আরও বলেছেন, গত ২০২২ সালে ৪ অক্টোবর নিবন্ধন এর মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই এর বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপক্ষীয় চুক্তি হয়। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী দ্বিতীয় পক্ষ বিসিসি কমিশনের তথ্যউপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি সত্তা পক্ষ বা প্রতিষ্ঠান হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না। নতুন বিসিসি তা লঙ্ঘন করেছে। এনআইডি ডিজি বলেছেন, চলতি বছরের ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটির জবাব দেয়া থেকে বিরত থাকে। পরবর্তী গত ৬ অক্টোবর ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এতে যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনে সন্তোষজনক নয় বলে এই মর্মে গণ্য করা হয়েছে। এছাড়াও চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে তা চুক্তিটি বাতিল বলে গণ্য করা হয়েছে। আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আন্তর্জাতিক রাজনৈতিক এবং ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ দিন দিনই বাড়ছে। কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরে বড় বড় শক্তির নজরে পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতা কেন্দ্রবিন্দু করতে চায় সরকার। রবিবার ২২ ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক BICS-এ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে BICS ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স IDE জেট্টো। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, প্রতিবেশী সহ পরাশক্তির দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেবে না বাংলাদেশ। রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপত্তা প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীল দরকার। এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন সব অংশীজনকে সহযোগিতা করার আহ্বান জানাই। এ সময় তিনি আরো বলেন, জাপান এই অঞ্চলে বিনিয়োগ করতে চায়, বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এটা এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডাররা। সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডারের কয়েকশো কর্মকর্তা। রোববার ২২ ডিসেম্বর বেলা 11:30টার পর সচিবালয়ের ৩ নম্বর ভবনের সামনে জড়ো হন তারা। জানা গেছে, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসন ক্যাডার কোটা কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তারা এই অবস্থান কর্মসূচিতে নেমেছেন। বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ
উপসচিব মোখলেসুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি দাওয়া পেশ করবেন তারা দুপুর 12টা পর্যন্ত জনপ্রশাসন সচিব দপ্তরে আসেনি। বিষয়টি নিশ্চিত করে সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সেলিম গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকশো কর্মকর্তারা রোববার সচিবালয়ের লাইব্রেরির সামনে অবস্থান নিয়েছেন। এর আগে গত 17 ডিসেম্বর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে তারা প্রশাসন ক্যাডার থেকে বর্তমান বিধিমালা অনুযায়ী 75% জায়গায় 50% রাখার সুপারিশ করবেন। সেই সঙ্গে অন্য সব ক্যাডার থেকে বর্তমান বিধিমালা অনুযায়ী 25% জায়গায় 50% রাখার সুপারিশ করবেন। আগামী 31 ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে জনপ্রশাসন উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির বিষয়টি ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে পৃথক রাখার সুপারিশও রয়েছে। কমিশনের এমন সুপারিশের বিষয়টি সামনে আসলে ওই দিনই প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পদ থেকে প্রতিবাদ জানানো হয়।